গতকাল অবিশ্বাস্য পর্যায়ের দুখানা অঘটন ঘটার পর আজকে বিশ্বকাপে সবার নজর ছিল গ্রাহাম পটারের কোচিংয়ে থাকা সুইডেন টিমটার দিকে, যে বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ফ্রান্সকে হারিয়ে তারা হইচই ফেলে দিতে পারে কিনা। কিন্তু আপনার বিপক্ষে যখন কিলিয়ান এমবাপ্পে আর মাইকেল অলিসের মতো দুজন মহাতারকা থাকেন, যারা আমাদের মতো ফুটবল প্রেমীদের প্রত্যেক দিনকে মাঠে নেমে নতুন করে খেলাটার প্রেমে পড়তে বাধ্য করান, তখন সত্যি বিপক্ষে যেই থাকুক না কেন কিছুই ম্যাটার করবে না। আমরা আলোচনা করব সবকিছু নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল, আর আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো আজকের ম্যাচটা শুরুতে আমরা যেটা দেখতে পেলাম যে ফ্রান্সের টিমটার মধ্যে কিছু ট্যাকটিক্যাল চেঞ্জেস আমরা নোটিস করেছি। আগের দিনকে লুকাস ডিগনে লেফট ব্যাকে স্টার্ট করেছিলেন, অনেকেই বলছিলেন ওটা ফ্রান্স নাকি রোটেশন করেছে। কিন্তু আমার কোথাও একটা গিয়ে আগের দিনকেই এটা মনে হয়েছিল যে লুকাস ডিগনের এক্সপিরিয়েন্সটা যত নকআউট রাউন্ড এগিয়ে আসবে ফ্রান্সের জন্য সেটা হেল্পফুল হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে যে লুকাস হার্নান্ডেজ কিংবা থিও হার্নান্ডেজ দুজন যারা আছেন লেফট ব্যাকে, এর আগে ফ্রান্সের হয়ে খেলেছেন। মানে বিগত কিছুদিন ধরে তাদের ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না। টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলোতেও তারা বারংবার স্ট্রাগল করছেন যখন ফ্রান্সের ডান দিকটা দিয়ে বারবার অ্যাটাক করেছে অপোনেন্ট। তো সেখানে দাঁড়িয়ে ডিগনিকে খেলানোর ডিসিশনটা খুবই ট্যাকটিক্যাল একটা চেঞ্জ ছিল। এছাড়াও মাঝমাঠে র্যাবিওট ফিরলেন নিজের জায়গাতে, এবং সামনে এই যে একটা ডাউটফুল জায়গা ছিল যে বারকোলা ডেসিডু এর মধ্যে কে স্টার্ট করবেন, সেখানে বারকোলাকেই প্রাধান্যটা দেওয়া হলো, যেটা আমি মনে করি ভালো ডিসিশন। কারণ প্রথম ম্যাচে একদম ডেসিডুয়ে খুব একটা দাগ কাটতে ব্যর্থ হয়েছিলেন। তারপর সেনেগালের এগেনস্টে বারকোলা নামার পরেই খেলাটা বেশ কিছুটা ঘুরেছিল, বারকোলা গোলও পেয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই নকআউটে আমার মনে হয় সেই প্লেয়ার কি কনফিডেন্সের তুঙ্গে যে রয়েছে তাকে চান্স দেওয়াটাই ভালো, সে যতই না ডেসিডুয়ে লাস্ট ম্যাচে গোল পেয়ে থাকুন না কেন। এবং প্রথম থেকেই খেলাটা যেভাবে শুরু হলো তাতে কিন্তু মনে হয়েছিল যে আরো একটা তুল্যমূল্য খেলা আমরা দেখতে চলেছি, যেমনটা এখনো অব্দি রাউন্ড অফ 32 প্রত্যেকটা খেলাতেই আমরা নোটিস করে দেখেছি যে সুইডেন কিন্তু রীতিমতো ফ্রান্সকে প্রেস করছিল, তাদের ফরওয়ার্ডরা বলটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মাঝমাঠটা রীতিমতো চেষ্টা করছিল যে যদি এমবাপ্পে অলিসের মতো প্লেয়ারদেরকে বোতলবন্দি করে আটকে ফেলা যায়। কাউন্টার প্রেসিং, জোনাল মার্কিং, কোনো ট্যাকটিক্সই সুইডেন এখানে করতে বাকি রাখেনি। গ্রাহাম পটারের আন্ডারে টিমটার যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা তাদের ওভারঅল অ্যাপ্রোচটা দেখে বেশ কিছুটা বোঝা যায়। কিন্তু ওই যে বললাম যে কখনো না কখনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা এত ভয়ানক মাত্রায় একটা টিমের কাছে থাকে, যেটা এই মুহূর্তে ফ্রান্সের টিমটা পজেস করছে, সেখানে দাঁড়িয়ে আপনি ওই একবজ্ঞা খেলা খেলে আটকে রাখতে পারবেন না। সুইডেন যথেষ্ট অপরচুনিটি ফার্স্ট হাফে পেয়েছিল বক্সের মধ্যে থেকে, সেগুলোকে তারা কনভার্ট করতে পারেনি। আলটিমেটলি তারা সেখানে গোল পেয়ে গেলে আরো বেশি হয়তো কনফিডেন্স পেত, খেলায় গ্রো করতে পারত, সেগুলোকে তারা কাজে লাগাতে পারেনি। আর সেইখানে দাঁড়িয়েই ফ্রান্সের জাস্ট ওই একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের মুহূর্ত দরকার ছিল, যেটা তারা পেয়ে গেল ফার্স্ট হাফের একদম লাস্টের দিকে, যে একটা কর্নার সিচুয়েশন থেকে মাইকেল অলিসে আর ওসমান ডেম্বেলে নিজেদের মধ্যে শর্ট কর্নারে 1-2 খেলে এগিয়ে গেলেন, এবং তার বাদে ডেম্বেলে খুঁজে পেলেন এমবাপ্পেকে। এমবাপ্পে প্রথমেই যেটা বুদ্ধি করে করলেন যে তিনি বলটাকে নিয়ে সোজা বক্সে ঢুকে গেলেন। কারণ একবার যখন স্ট্রাইকার বা উইঙ্গার বক্সের মধ্যে বলটাকে নিয়ে ঢুকে যান, তখন এখনকার ফুটবলের নিয়মগুলো যেরকম কড়া হয়ে গেছে, ডিফেন্ডাররা 1 সেকেন্ডের জন্য হলেও হয়তো টু মাইন্ডসে চলে যেতে পারে যে আমি ট্যাকেলে যাবো কি যাবো না। কারণ ভাট করে ট্যাকেলটা করে দিয়ে যদি বল না পান তাহলে পেনাল্টি অবধারিত। তো সেখানে দাঁড়িয়ে এমবাপ্পেকে সেই মুহূর্তে সুইডেনের যে ডিফেন্ডার মার্ক করছিলেন তিনিও সেই ডিলেমাটা ফেস করলেন। আর এমবাপ্পে নিজের অ্যাজিলিটি এবং স্পিডটাকে ইউজ করে সঙ্গে সঙ্গে ইনসাইডে গিয়ে গোলার মতো শটে কিন্তু কোনাকুনি অ্যাঙ্গেলে 1-0 করে দিলেন। সুইডেনের গোলকিপারের এখানে কিচ্ছু করার ছিল না। এবং ওইখানেই কিন্তু আমাদের সবার মনে হয়েছিল যে এই যে গোলটা ফ্রান্স পেয়ে গেল, এটা হচ্ছে ক্ষুধার্ত বাক্যে অনেকটা মুখে রক্তের স্বাদ পাইয়ে দেওয়ার মতো। এখান থেকে কিন্তু সুইডেনকে রীতিমতো ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলতে পারে। এমবাপ্পের গোলটার ঠিক পরেই যদিও সুইডেন একটা মারাত্মক অপরচুনিটি পেয়ে গেছিল ইকুয়ালাইজ করার, কিন্তু সেখানে যখন তারা একটা অবিশ্বাস্যভাবে ওখানে মিস করলো চান্সটা, তখনই আমি কিন্তু বুঝতে পেরে গেছিলাম যে চাপটা এবার উল্টে সুইডেন খেয়ে গেছে। যে এতক্ষণ অব্দি তো তাও আমি ফ্রান্সের টিমটাকে কন্টেন করেছিলাম, কিন্তু আলটিমেটলি গিয়ে যখন নিজেদের সুযোগের জায়গাটা এলো তখন এরকমভাবে স্কোয়ান্ডার করার পর যখন হাফ টাইমে আপনি দেখছেন যে বিশ্বকাপের অন্যতম ফেভারিট একটা টিমের সাথে আপনি 1-0 ডাউন, তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু সাইকোলজিক্যালি সেটাই ফ্যাক্টর হয়ে যায়। যদিও ফার্স্ট হাফে ফ্রান্সের খেলাটা যে বিশাল কিছু খারাপ হয়েছে তা না, তারা সবকিছুই করেছে, কিন্তু আলটিমেটলি গিয়ে গোলটা পায়নি। এমবাপ্পের একটা গোল অফসাইডে বাতিল হলো। মাইকেল অলিসে একটা খুব সুন্দর সাইড ভলি টাইপের নেওয়ার চেষ্টা করলেন, যেটা পোস্টে লেগে প্রতিহত হলো। তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে গেলে ফ্রান্সের ক্ষেত্রে কাজের কাজ হিসাবে আজকে দেখা দিয়েছে। আর অলিসে নিয়ে আমি আর কি বলবো,
এমবাপ্পের যা স্ট্যাটিস্টিক্স তাতে এ কথাটা বলতেই হয় যে ফ্রান্স এখন কতদূর যাবে সেটার উপর ভিত্তি করে তিনি হয়তো গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বলের একটা বড়সড় দাবিদার হয়ে উঠতেই পারেন। তবে যদি আমাকে বিচার করতে বলা হতো, আমি বুক ঠুকে এই কথাটা বলছি যে একমাত্র লিওনেল মেসিকে বাদ দিলে এই টুর্নামেন্টে যদি কেউ গোল্ডেন বল অর্থাৎ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দাবিদার হয়ে থাকেন, সেটা এক এবং একমাত্র মাইকেল অলিস। আমি ফ্রান্সের প্রত্যেকটা খেলার পরে বলছি যে তিনি যে টাইপের স্কিল সেট মাঠের মধ্যে দেখাচ্ছেন, গোটা মাঠ জুড়ে খেলে খেলাটাকে সঞ্চালনা করা, পাস দিয়ে উইঙ্গারদেরকে খেলার মধ্যে নিয়ে আসা, নিজে হয়তো গোল পাচ্ছেন না খুব একটা ঠিকই, কিন্তু একটার পর একটা অ্যাসিস্ট করে যেভাবে তিনি মাঝমাঠে খেলাটাকে কন্ট্রোল করছেন, তার পায়ে বল পড়লেই যেরকম একটা ত্রাহি ত্রাহি রব উঠছে বিপক্ষের ডিফেন্সে, এটা কিন্তু সত্যি তার রিমার্কেবল অ্যাবিলিটিটাকে প্রমাণ করে, এবং এটা প্রমাণ করে যে কেন বায়ার্ন মিউনিক তাকে ধরে রাখার জন্য এতটাই মরিয়া, এবং অন্যান্য প্রত্যেকটা ক্লাবের অফার তারা রীতিমতো ফেন্ড অফ করে দিচ্ছে যে না, আর যাকেই বিক্রি করি না কেন অলিসে ইজ নট ফর সেল। মানে সত্যি মানে এরকম একজন খেলোয়াড়কে মাঠে উইক ইন উইক আউট, ডে ইন ডে আউট খেলতে দেখাটাই একটা মারাত্মক ব্যাপার। ফ্রান্সের এই যে তিনজন ফ্রন্ট লাইনের প্লেয়ার, ওসমান ডেম্বেলে বলুন, এমবাপ্পে নিজে বলুন, অলিসে বলুন, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্কিল সেট পোষণ করেন, এবং তারা যখন এত সুন্দরভাবে কম্বাইন করে খেলেন তো সেটাকে দেখতে তো মারাত্মক লাগবেই। এমবাপ্পের ফার্স্ট গোলটা করার পরেও আজকে একটা খুব স্ট্রং মুভমেন্ট হলো, সেটা হচ্ছে এমবাপ্পে ওরকম গোলটা করার পরেই দৌড়ে গিয়ে ফ্রান্সের রিজার্ভ বেঞ্চে ডিডিয়ের ডেশকে গিয়ে জড়িয়ে ধরলেন। আমরা জানি যে টুর্নামেন্টের শুরুতে ডিডিয়ের ডেশর সঙ্গে এমবাপ্পের একটা হালকা মনোমালিন্য হয়েছিল, যখন ডেশ এই কথাটা বলেছিলেন যে এমবাপ্পের ওয়ার্ক রেট নিয়ে তার কিছু প্রশ্নচিহ্ন রয়েছে, এমবাপ্পে খুব একটা নেমে এসে ডিফেন্সকে হেল্প করেন না। এই একই কথা ওসমান ডেম্বেলেও বলেছিলেন। সেখানে সবার মনেই একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে টুর্নামেন্টের শুরুতেই যেহেতু এই ধরনের কথাবার্তাগুলো ড্রেসিং রুমের মধ্যে উঠে গেছে, আদৌ ফ্রান্সের পক্ষে কতটুকু কি করা সম্ভব, কারণ আমরা সবাই জানি যে ফ্রন্টলাইনের প্লেয়ারদের মধ্যে যে টাইপের বড় বড় নাম তারা পজেস করে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ইগোর জায়গা চলে আসতে পারে, আর এরকম একটা টুর্নামেন্টে জেতার জন্য ইগো জিনিসটা কখনোই ভালো না। তবে ওই যে কথাটা বলে যে যখন রেজাল্ট পজিটিভ হয়, আপনি অ্যাজ আ টিম টুর্নামেন্টে গ্রো করেন, আপনি যখন গায়ে দেশের জার্সিটা পরে খেলতে নামেন, তখন সত্যি হয়তো এক সেকেন্ডের জন্য যারা প্রপার চ্যাম্পিয়ন মেন্টালিটির প্লেয়ার হন, তারা এই সমস্ত ইগোকে মাঠের বাইরে রেখে আসেন, আর আজকে ডেশর এমবাপ্পের জড়িয়ে ধরার মুহূর্তটা, যেটা আমার কাছে আজকের ম্যাচে সেরা মুহূর্ত হয়ে থেকে যাবে, সেটাই কিন্তু প্রমাণ করে দিল যে না, সবকিছু ঠিকই আছে ফ্রান্সের ড্রেসিং রুমে, তাই তাদেরকে দেখে এরকম অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছে। দ্বিতীয়ার্ধে সুইডেনের কাছ থেকে আমার একটু হলেও এক্সপেকটেশন ছিল, কিন্তু তারা রীতিমতো ডিসঅ্যাপয়েন্ট করলো। গোটা হাফটা বলতে গেলে একবজ্ঞাভাবে ফ্রান্সই ডমিনেট করে গেল, এবং সেই অ্যাজ ইউজুয়াল এমবাপ্পে আবারও দায়িত্ব নিলেন নিজের সম্পূর্ণ স্কিল সেটটাকে বিচ্ছুরণ ঘটানোর। বারবার করে তিনি যেভাবে উঠে গিয়ে আর কি মানে উইং দিয়ে দৌড়গুলো দিচ্ছিলেন, তাতে আজকে যদি কপালটা একটু ভালো থাকতো হ্যাট্রিকও হয়ে যেতে পারতো। অলিসে আবারও একটা খুব সুন্দর অ্যাসিস্ট করলেন ওখানে। তিনি ওখানে যখন ব্র্যাডলি বারকোলাকে খুঁজে পেলেন বক্সের বাঁ দিকটাতে, বারকোলাও কোনো ভুল করেননি, তাকে যে ডেসিডুয়ের জায়গায় খেলানো হচ্ছে সেই ডিসিশনটাকে তিনি আজকেও একটা অনবদ্য গোল করে জাস্টিফাই করে গেলেন, এবং দেখে সত্যিই ভালো লাগছে যে প্রথম ম্যাচে স্টার্ট না করানোর পরেও যখন আলটিমেটলি তাকে নামানো হয়েছিল সেনেগালের সাথে, সেই ম্যাচটা থেকে এখনো অবধি তিনি কিন্তু অপরচুনিটিটাকে দুহাতে সম্পূর্ণভাবে গ্র্যাব করে নিয়েছেন। এবং তা বাদে এমবাপ্পে ফাইনালি নিজের সেকেন্ড গোলটা করে মেসিকে ছুলেন। মেসি বিশ্বকাপে টোটাল গোল সংখ্যা 18, এমবাপ্পেরও 18টা গোল হয়ে গেল ইন টার্মস অফ ওভারঅল ওয়ার্ল্ড কাপের গোল সংখ্যা দিয়ে দেখতে গেলে। আর এই লড়াইটা কিন্তু রীতিমতো জমছে। গোল্ডেন বুটের রেসেও এখন মোস্ট প্রবাবলি 6-6 হয়ে গেল, আমি যদি খুব ভুল না করে থাকি এবারের ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে। আর ওভারঅলের ক্ষেত্রে 18-18। তো সেই কথাটাই বলার যে হয়তো মেসিকে এমবাপ্পে এই বার্তাটা দিতে চাইলেন যে লিও, আমি কিন্তু আসছি বন্ধু আবারও তোমার সঙ্গে দেখা করতে। এবারে টুর্নামেন্টের ব্র্যাকেটটা এমনভাবে সেট হয়েছে যেখানে আর্জেন্টিনা আর ফ্রান্সের মধ্যে একমাত্র ফাইনাল বাদ দিয়ে আর অন্য কোনো জায়গাতে দেখা হওয়া সম্ভব না। তো আমি বলবো যদি সেরকম একটা ফাইনাল হয়, তাহলে হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে এবারের ওয়ার্ল্ড কাপেই বলুন বা বিশ্ব ফুটবলেই বলুন, আবারও দুটো শ্রেষ্ঠ টিমের মধ্যে ফাইনাল হতে পারে। যেটা যদি হয় সেটা কিন্তু আমাদের নিউট্রাল ফুটবল প্রেমীদের জন্য একটা মারাত্মক বড় ব্যাপার হতে চলেছে। যদিও ব্যক্তিগতভাবে ব্রাজিল সমর্থক হিসাবে আমি এটাই চাইবো যে আমার পছন্দের দল ফাইনালে যাক, কিন্তু ওই যে কথাটা বললাম প্র্যাকটিক্যালিটি ইজ প্র্যাকটিক্যালিটি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে একটা আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের মধ্যেই এখন এই মুহূর্তে কথা বলতে হবে। সুইডেন, আমি একটা কথাই বলবো যে টুর্নামেন্টের শুরুটা তারা ওরকম ধুঁয়াধারভাবে করলো হয়তো তিউনিশিয়াকে 5-1 গোলে হারিয়ে, বাট তার বাদে ক্রমশ যখন দেখা গেছে যে তারা আরো বড় বড় প্রেশারগুলোকে হ্যান্ডেল করেছে, নেদারল্যান্ডসের সঙ্গে স্কোর লাইনটা সম্পূর্ণ রিভার্স হয়ে গেল, উল্টে তারাই 5-1 গোলে হেরে গেল। এদিকে জাপানের সঙ্গে একটা ক্রাঞ্চ ম্যাচে তারা ড্র করলো। এই জায়গাগুলো কিন্তু প্রমাণ করে যে টিমটার মধ্যে বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার ডেফিনেটলি আছে, যে জলাটান ইব্রাহিমোভিচ পরবর্তী যুগে একটা ভিক্টর গিয়োকোরেস, আলেকজান্ডার ইজাক বলুন, অ্যান্থনি
টনি এলাঙ্গা বলুন, তারা টিমটাকে আবার একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখনো কিন্তু টিমটা একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাদের এখনো অনেক কিছু শেখা বাকি আছে। আর সেটা শুধুমাত্র অন দ্য ফিল্ড নিজেদেরকে কি করে কন্ডাক্ট করব সেটা নয়। এই যে মেন্টালিটি ওরিয়েন্টেড যে ব্যাপারটা, যে এরকম টাইপের একটু কোয়ালিটি অপোজিশনের সামনে খেললেই হাঁটু কেঁপে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। গ্রাহাম পটার সুইডেনে সত্যি কথা বলতে গেলে খুবই রেসপেক্টেড একজন ফিগার। তিনি এর আগে যখন সুইডেনে অস্টারসান্ড ক্লাবের কোচ ছিলেন, তাদের হয়ে তিনি একটা টাইমে আর কি ইউরোপা লিগে বা অন্যান্য কম্পিটিশনগুলোয় অনেক ভালো ফলাফল দেন। অনেক ফুটবলারকে তিনি সেখানে তৈরি করেছেন বলেই তারপরে তিনি ইংল্যান্ডে তারপরে ব্রাইটনে ডাকটা পান। তো গ্রাহাম পটার যদি সুইডেনের কোচ এরপরেও থাকেন এবং তাকে যদি সুইডেন সময়টা দেয়, তাহলে ডেফিনেটলি এক্সপেকটেশনের জায়গাটা তার কাছ থেকে থাকবে যে টিমটা ওভারঅল ইমপ্রুভ করবে এবং পরবর্তী যে বড় টুর্নামেন্টগুলো আছে, ২ বছর পর যখন ইউরো হবে বা কোয়ালিফায়ার গুলো যখন আবার হবে, তখন সেখানে সুইডেনের থেকে আরো বেশি কম্প্যাক্ট এবং আরো বেশি একটা মোমেন্ট গুলোকে সিজ করার মতো খেলা দেখতে পাওয়া যাবে। তো এটা খুবই দেখার বিষয় যে পটার সেই জিনিসটা করতে পারেন কিনা। আর ফ্রান্সের জন্য আমি এটাই বলবো যে সম্পূর্ণভাবে অপ্রতিরোধ্য দেখাচ্ছে। এরকম ভাবে একটা একটা ম্যাচ যাওয়া যেখানে ডিফেন্স বা গোলকিপারকে বলতে গেলে কোনো কাজই করতে হয় না, অপোনেন্টের অ্যাটাক গুলোকেও খুব ইজিলি রিপেল করে দেওয়া যায় এবং মাঝমাঠে রীতিমতো খেলাটাকে ডমিনেট করায়, যে একটা বল ওখানে র‍্যাবিওটা চুয়ামেনির পাস থেকে পাস করছে না এবং ওদিক দিয়ে এমবাপ্পে, অলিসে এবং ডেম্বেলে নিজেদের নিজস্ব স্কিল সেটটাকে দেখিয়ে দর্শকদের আনন্দ দিচ্ছেন, নিজেরাও নিজেদের কাজের কাজটা করছেন। এই ফ্রান্সকে কে থামাবে? আর থামালে এক্স্যাক্টলি থামানোর স্ট্র্যাটেজি কি হতে পারে? সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠে যেতে পারে এবার, যে আদৌ সম্ভব কিনা। গতবারের ওয়ার্ল্ড কাপটা একটুর জন্য হয়নি, বাট এবারের ওয়ার্ল্ড কাপটা যদি আবার ফ্রান্স জেতে, তাহলে এই যে আমরা একটা স্পেল নিয়ে আলোচনা করি যে মোটামুটি ২-৩টে ওয়ার্ল্ড কাপ জুড়ে যখন একটা টিম ডমিনেট করে, তাদের মধ্যে কিন্তু এবার ফ্রান্সের নামটা উঠে আসবে সর্বকালের সেরাদের আলোচনায়, এই কথাটা কিন্তু বলাই যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারাও কমেন্টে জানান যে আপনাদের কি মনে হয় যে ফ্রান্সকে কি সত্যি কোনো টিম এবার থামাতে পারবে? থামালে কি সেটা আর্জেন্টিনাই আপনারা এক্সপেক্ট করছেন, নাকি অন্য কোনো টিমের সামনে পড়লেও তারা আটকে যেতে পারে? অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবেন। আর সুইডেনের খেলাটা নিয়ে আপনারা কি বলবেন, যে অত্যন্ত আশা জাগিয়ে শুরু করেও কি লাস্টে সুইডেন যেভাবে পর্বতের মুশিক প্রসবের মতো ক্রাম্বল করলো, সেটা কি আদৌ আমাদের মতো সমর্থকদের জন্য খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার হলো, নাকি এটাই ভবিতব্য ছিল, আমরাই হয়তো একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম আর কি? কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনারা দেখছিলেন সোহম টক্স ফুটবল, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি অ্যান্ড পিস।